অবশেষে বাস্তবে ধরা দিচ্ছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প। সব জটিলতা কাটিয়ে চীনা বিশেষজ্ঞদের নেতৃত্বে দিন রাত চলছে নির্মাণ কাজ। প্রতিদিনের ধুলো আর জঞ্জালের ঝক্কি স্থানীয়দের মুখে বিরক্তির বদলে এনেছে হাসি, কেননা তাদের ভাগ্য বদলে অপেক্ষা আর মাত্র ৩ বছরের। যদিও নদী শাসন এবং মূল কাঠামো নির্মাণকে ঘিরে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। দর্শক, পদ্মা সেতু প্রকল্পের নানা দিক জানাতেই আমাদের আজকের বিশ্লেষণ। সাথে আছি আমি তৌফিক হোসেন। শুরুতেই জানাবো সেতুর নির্মাণ কৌশলের ইতিবৃত্ত। দক্ষিণ আমেরিকার অ্যামাজনের পর বিশ্বের শক্তিশালী পানির স্রোত প্রমত্ত পদ্মায়। খরস্রোতা গঙ্গা ও ব্রহ্মপুত্রের প্রবাহ বঙ্গোপসাগরে মিশেছে এই পদ্মা দিয়েই। ভরা মৌসুমে নদীর প্রশস্ততা 10 কিলোমিটার পর্যন্ত, তাই সেতু নির্মাণের আগে কষতে হয়েছে দীর্ঘ অঙ্ক। স্রোতকে বশে আনা সহজ নয়, তার উপর ঠিক রাখতে হবে সেকেন্ডে 1.5 লাখ ঘনমিটার পানির প্রবাহ। তলদেশ নিয়েও রয়েছে দুশ্চিন্তা। হঠাৎ খাত তৈরি হয়ে পদ্মার গভীরে মাটি সরে যেতে পারে 62 মিটার পর্যন্ত। সেতুর ভর সামলাতে দিতে হবে 20 তলা ভবনের সমান পাইলি। বৈরী আচরণ করেছে পরিবেশও। 200 বছর পর হঠাৎ করেই মাওয়া প্রান্তে শুরু হয় ব্যাপক ভাঙন। বিলীন হবার আশঙ্কায় পড়ে জাজিরা প্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ড। পরিকল্পনায় আসে উজানে অতিরিক্ত 1300 মিটার নদী শাসন। আর তাতে ব্যয় যেমন বাড়বে, তেমনি বদলে যেতে পারে সেতুর ডিজাইনও। ভাঙন ঠেকাতে সরু বাঁশ দিয়ে পাড় বাঁধাইয়ের এমন উদ্যোগ টিকবে না খুব বেশি দিন। আর এই সব জটিল সমীকরণ মেলাতে গিয়ে দম ফেলার ফুরসত নেই দেশি বিদেশি প্রকৌশলী, কারিগরি বিশেষজ্ঞ ও পরামর্শকদের। আমাদের যে দুটা বড় কম্পোনেন্ট, মেইন ব্রিজ এবং রিভার ট্রেনিং, তো মেইন ব্রিজের কাজ তো আমরা গত জুনে কন্ট্রাক্ট সই করেছিলাম, সেটারও কাজও জোরে সোরে হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি ড্রেজার চলে আসছে, ইকুইপমেন্ট আসছে, ভাসমান ক্রেন আসছে, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ওদের থাকার ব্যবস্থা, একটা মহার কর্মযজ্ঞ ওখানে শুরু হয়ে গেছে। নদীর দুই পাড়েই কাজ হচ্ছে, দুই পাড়ে 2টা স্টেকইয়ার্ডে কাজ করছে, ওরা মালামাল সংগ্রহের ব্যবস্থা নিচ্ছে, এখন সয়েল টেস্ট করতেছে এবং আমরা আশা করছি জানুয়ারির শেষের দিকে আমরা টেস্ট ফাইল করব। টেস্ট ফাইল করার পরে আমাদের লোড টেস্ট হবে, দেন আমরা সার্ভিস ফাইলে যাব। নদী শাসনের ঠিকাদারকেও আমরা গত নভেম্বরে চুক্তি সই করেছি, তারাও চলে আসছে সাইটে। তারা অলরেডি অফিস টফিস নিয়ে কাজ শুরু করেছে, ফিল্ডেও তাদের আমরা সরব উপস্থিতি দেখতেছি। অলরেডি চায়না মেজর ব্রিজের মোর দেন 200 চাইনিজ ইঞ্জিনিয়ার চলে আসছে। এরা প্রায় 800 থেকে 1000 ইঞ্জিনিয়ার আমাদের এখানে ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান কাজ করবে। পানির গতি, মাটির প্রকৃতি কিংবা মাছের মেজাজ সব বিবেচনায় নিয়েই তৈরি হচ্ছে পদ্মা সেতু। নির্মাণ কাজ চলছে 5টি প্যাকেজের আওতায়। এর মধ্যে মূল সেতুর দায়িত্ব চায়না মেজর ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানির। মাওয়া প্রান্তে 2 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে 12 কিলোমিটার নদী শাসন করবে সিনো হাইড্রো। পাশাপাশি স্থানীয় ঠিকাদারের তত্ত্বাবধানে চলছে 6 লেনের সংযোগ সড়ক এবং 5টি ছোট সেতুর নির্মাণ কাজ। চলছে 2টি সার্ভিস এরিয়ার প্রস্তুতি। সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন প্রায় 800 কর্মকর্তা কর্মচারী। পাশাপাশি থাকবে আন্তর্জাতিক মানের রিসোর্ট, মোটেল, মসজিদ, স্বাস্থ্য কেন্দ্র, বিদ্যুৎ সাবস্টেশন ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা। অ্যাপ্রোচ রোড যেটা আপনার ইম্ব্যাঙ্কমেন্ট, তারপরে পেভমেন্ট, এখানে 5টা ব্রিজ আছে, আন্ডারপাস আছে, কালভার্ট আছে, এসব আমাদের যা টার্গেট ছিল তার থেকে আমরা অ্যাচিভ যেটা, সেটা আপনার প্রায় 4-5% বেশি করা আছে। অন্যদিকে প্রায় 30 হেক্টর জমি অধিগ্রহণ করে যশোলদিয়া ও কুমারভোগের পুনর্বাসন প্রকল্পে তৈরি হয়েছে 1000 প্লট, যার অধিকাংশই বুঝে পেয়েছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। নিজস্ব উদ্যোগে সেখানে তৈরি হচ্ছে ঘরবাড়িও। ঠিকাদার প্রতিষ্ঠান এখানে রয়েছে, তাদের কাজের জন্য আমরা সবসময় লক্ষ্য রাখছি কাজটা যে সময় মতো হয়, তাদের প্রোগ্রাম মতো হয়। সুতরাং কাজের যে মান এবং তারা মেনটেন করছে সেটা আমাদের অলরেডি আমরা ভালো দেখেছি। দ্বিতল পদ্মা সেতু তৈরি হচ্ছে কংক্রিট ও স্টিলের মিশেলে। নদীর ওপরে কাঠামোর দৈর্ঘ্য হবে 6.15 কিলোমিটার। থাকবে পানির নিয়মিত প্রবাহ ধরে রাখার ব্যবস্থা। পানির নিয়মিত প্রবাহ ধরে রাখতে 2 পিলারের মাঝে ফাঁকা থাকবে 150 মিটার, যার নিচ দিয়ে চলতে পারবে ছোট কিংবা মাঝারি আকারের নৌযান। চূড়ান্ত হয়েছে পিলার স্থাপনের পয়েন্টগুলো, যেখানে মাটি পরীক্ষার কাজও প্রায় শেষ পর্যায়ে। চীনের নানটং থেকে স্টিলের ট্রায়াল পাইল এলেই শুরু হবে পরীক্ষামূলক ভিত্তি স্থাপনের কাজ। পাশাপাশি মাওয়া ও জাজিরা ওয়ার্কশপে চলবে সাবস্ট্রাকচার ও সুপারস্ট্রাকচারের নির্মাণ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন থেকেই শুরু হবে 250টি মূল পাইল বসানোর কাজ, যাতে সময় লাগবে 1.5 থেকে 2 বছর। নদী শাসনের কাজ
অ্যাপ্রোচ সড়কের কাজ এবং মূল সেতু নির্মাণের কাজ তিনটা সমান্তরালে চলতে পারে, কারণ প্রতিটা আলাদা। এখন মূল সেতু নির্মাণের মধ্যে প্রথমে আপনাকে সেতুর মূল ভিত্তি নির্মাণ করতে হবে পাইলিংয়ের মাধ্যমে। পাইলিংয়ের উপরে পাইল ক্যাপ বসবে, ব্রিজের পিয়ার বসবে, তার উপরে ব্রিজের মূল কাঠামো যেটা আমরা দেখতে পাবো সেই কাঠামোটা তৈরি হবে। তো এখন মূল কাঠামো নির্মাণের প্রস্তুতি হিসাবে যেটা আমি জেনেছি যে টেস্ট পাইলিং নির্মাণের কাজ চলছে, অর্থাৎ ব্রিজটা যে ভিত্তির উপরে দাঁড়াবে সেই ভিত্তিটাকে যথাযথভাবে তৈরি করার জন্য পরীক্ষামূলকভাবে অন্য একটা জায়গাতে একটা টেস্ট পাইলিং বা ওরকম একটা কিছু নির্মাণ করে ওটা পরীক্ষা করা হবে। পরীক্ষা করার পরে সেখান থেকে যে তথ্য পাওয়া যাবে সেই তথ্য অনুযায়ী মূল কাঠামোর ভিত্তিটা সেভাবে পরবর্তীতে তৈরি করা হবে আর কি। এবং সেটা তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সুপার স্ট্রাকচার বা মূল উপরের কাঠামোটা আমরা তৈরি হবে। তবে সেতুর সাথে সংযোগ রেলপথ নির্মাণের উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। সমীক্ষা শেষে প্রস্তুতি চলছে জমি অধিগ্রহণের। রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের প্রয়োজন 82 কিলোমিটার রেললাইন, কিন্তু এর অর্থায়নের উৎস এখনও নিশ্চিত নয়। যদিও গ্যান্ডারিয়া মাওয়া ও জাজিরা ভাঙ্গা রুটে অ্যালাইনমেন্ট চূড়ান্ত করেছে রেলপথ মন্ত্রণালয়। বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর ওপর উড়াল রেলপথ নির্মাণের ভাবনাও রয়েছে সরকারের। আমাদের রেলের যেই ভূমিকাটা রাখার কথা ছিল সে রাখতে পারেনি, কারণ আমাদের রেলের অবকাঠামোর প্ল্যানিং ওরিয়েন্টেশনটা ছিল ক্যালকাটা এবং আসাম বেসড। এখন যে নতুন নতুন কানেকশনগুলি হচ্ছে এগুলি আমাদের ইকোনমি বেসড কানেকশন হওয়ার সাথে সাথেই মানুষ কিন্তু সড়ক পথে আসতে চায় না, তার ঝুট ঝামেলা এবং পরিবহন ভাড়া কিন্তু অনেক বেশি। এখন কম্পিটিটিভ আমরা অর্থনীতিতে আছি, মানুষ সবসময় সাশ্রয়ী পরিবহন করেই কিন্তু এই গুডস আনা নেওয়া করতে চায়। তো রেল এই ক্ষেত্রে অদ্বিতীয়। যদি এই রেল রেডি ব্রিজটা হয়ে যায় এবং সমন্বিতভাবে যে কানেক্টিভিটির কথা দেওয়া আছে, এই ক্ষেত্রেও আমি বলবো ঢাকায় ঢোকার ক্ষেত্রে একইভাবে যদি এই নিচের তলে রাস্তার সাথে জট লাগিয়ে ঢুকানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু এখানেও কিন্তু বেনিফিটটা কিন্তু আমরা লস করব। সেতুর দুই প্রান্তে রেললাইন নির্মাণে নকশা প্রণয়নের কাজ করছে কানাডার পরামর্শক ক্যানারেল। চলছে 365 হেক্টর জমি অধিগ্রহণের প্রস্তুতি। যশোর ও ফরিদপুরে একটি করে জংশন সহ রয়েছে 9টি রেল স্টেশন নির্মাণের ভাবনাও। তবে তার আগেই প্রতিবাদ এসেছে মুন্সিগঞ্জের নিমতলা বাজার, শিবচরের বাচামারা ও পুলিয়া বাজার থেকে। অধিগ্রহণের টাকা হাতিয়ে নিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে একাধিক সিন্ডিকেটের বিরুদ্ধেও। রেললাইনের মাপ দেওয়ার পরে অনেক ঘর বাড়ি উঠছে। ওই গরু তারা টাহালো বুড়িছে, আমরা তো টাহালো বুড়ি নেই বাবা। আমার মনে করেন যদি ভাগ্য থাকলে পাইলাম জমির বিল পেলাম, গরুর দুটো দেয় তাহলে একটু ভবিষ্যৎ নিলাম বাবা। আমাকে জায়গা নেই, জমি নেই বাবা। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন 2018 সালে পদ্মা সেতুতে সড়ক পথে যান চলাচল সম্ভব, কিন্তু পিছিয়ে যেতে পারে নির্ধারিত সময়ে রেল চালুর উদ্যোগ। দর্শক, বিশ্লেষণের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। ফিরে এসে জানাবো প্রকল্প ব্যয় এবং অর্থায়ন ব্যবস্থাপনার খবর। বিরতির পর আবারও স্বাগত বিশ্লেষণে। দর্শক, এই পর্যায়ে জানাতে চাই পদ্মা সেতু প্রকল্পের ব্যয় আরেক দফা বাড়ছে। চলতি মাসেই এই সংক্রান্ত প্রতিবেদন যাবে পরিকল্পনা কমিশনে। 2015-16 অর্থ বছরের সংশোধিত এডিপি চূড়ান্ত হলে সেতু নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে 25,000 কোটি টাকারও বেশি। মূলত পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয় 2001 সালে, কিন্তু এর 13 বছর পর কাজ শুরু হলে ব্যয় বাড়ে 3.5 গুণেরও বেশি। নাম ওঠে বিশ্বের ব্যয়বহুল সেতুর তালিকায়। 2001-এ পদ্মা সেতু নির্মাণের খরচ ধরা হয় 7,000 কোটি টাকা। তা সংশোধন করে 2007-এ 10,161 কোটি টাকা অনুমোদন করে একনেক। 2011 সালে এসে তা দ্বিগুণ হয়। সবশেষ গেল বছর মূল সেতুর ঠিকাদারের পরামর্শে 3,772 কোটি টাকা বাড়ানো হলে প্রকল্পের খরচ দাঁড়ায় 25,000 কোটি টাকায়। প্রকল্প ব্যয় তো বাড়বেই। আমাদের $3 বিলিয়ন ছিল আমাদের, বা 20,000 কোটি টাকা। এখন ডলার ডিভ্যালুয়েশনে অটোমেটিকই আমরা 25,000 কোটি টাকার মতো আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা আশা করছি $3 বিলিয়ন কাছাকাছি আমরা রাখার ব্যয়টা থাকবে। আমরা ব্যয়ের এখনও সম্পূর্ণ প্রাক্কলন হয় নাই, বা আমরা আশা করছি যে জানুয়ারির মধ্যেই আমরা এই ব্যয়ের
পুরোপুরি প্রাক্কলনটা পেয়ে গভর্নমেন্টের কাছে অনুমোদনের জন্য পাঠাবো। ইতোমধ্যেই প্রকল্পের অনুকূলে ছাড় হয়েছে $17,50,00,000। এর মধ্যে 15% অর্থ পরিশোধ করতে হয়েছে ভৌত কাজের ঠিকাদারদের। 6 বছরে মজুরি 116% ও পরামর্শকের সম্মানই দ্বিগুণ বেড়েছে। আগামী অর্থ বছরের বাজেটে রয়েছে $2.5 কোটি বরাদ্দের সম্ভাবনা। তবে 6 থেকে 7% মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে শিডিউল প্রণয়নের পর ব্যয় কেন বাড়ল তা যাচাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। শ্রমিকদের গত 2-1 বছরের মধ্যে সেভাবে মানে মজুরি বেড়ে যাওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তবে উপকরণ বৃদ্ধি যদি দেশীয় প্রকিউরমেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা 5-6% করে ইনফ্লেশন রেট ধরে সেখানে আমরা অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যেগুলো প্রকিউর করতে হবে সেগুলোর ক্ষেত্রে কতটুকু মূল্যবৃদ্ধি যৌক্তিক সেটা অবশ্যই ভেবে দেখা দরকার বা চিন্তা করা দরকার যে ওগুলোর দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়েছে কি কমেছে কিনা। অর্থনীতিবিদদের আশঙ্কা 2018 সালে পদ্মা সেতুর কাজ শেষ না হলে ব্যয় দাঁড়াতে পারে $320 কোটি কাছাকাছি। তারপরও পদ্মার উপরে সেতু হচ্ছে বলে কথা, তাই আশার নতুন আলো দেখছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19 জেলার মানুষ। কেননা তাদের অর্থনৈতিক সমৃদ্ধির দীর্ঘদিনের স্বপ্ন বারবার ভেঙেছে অনিশ্চয়তার দোলাচলে। প্রকল্পের গতির সাথে পাল্লা দিয়ে চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি, কিন্তু এলাকায় ইতোমধ্যেই গড়ে উঠেছে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। পদ্মার ওপারে শ্রম এখনও সস্তা, তারপরও জ্বালানি সংকটে আসেনি কাঙ্ক্ষিত বিনিয়োগ। স্থানীয়দের আশা সেতুর মাধ্যমে গ্যাস সংযোগ এলে পড়বে শিল্পায়নের ধুম, কমবে আয় বৈষম্য। আমরা ঢাকার উদ্দেশ্যে আমাদের কখনো বাড়িঘর ছেড়ে যাওয়া লাগবে না, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এখানে হবে। আমরা পদ্মা সেতু হলে আসলে আমরা যারা বেকার আছি বা পড়ালেখা করতেছি তাদের জন্য অনেক 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 লাভ হবে এবং আমাদের শিবচরটা আসলে অনেক উন্নত হবে। সময় আমাদের অনেক বেঁচে যাবে। আমরা এখন যখন মোকামে যাই মানে দোকানের প্রয়োজনে, তখন পদ্মা আমাদের ঘাটে মানে ফেরির জন্য অথবা স্পিডের জন্য জ্যাম থাকলে 1 ঘন্টা সময় লস হয়ে যায়। আর যদি পদ্মা সেতু হয়ে যায় আমাদের সেক্ষেত্রে সময় লাগতেছে 15 থেকে 20 মিনিট। 16টা ডাইভারশন মানিয়েছি কি ওই উদ্দারাপদা পার করছে, আবার একটু রিস্কে উঠছি, নাহলে আবার একটু বাসে উঠছি, তারপরে আমরা ঢাকা পৌঁছেছি। 16টা গোনা আমাকে। হ্যাঁ, আর এখন তো ওই ডাইভারশন নাই। হ্যাঁ, তোমার ওই কুচিয়ামারা দলেশ্বরী সেতু 1 নম্বর 2 নম্বর হইলো। 1 নম্বর প্রথম অবস্থায় যখন একটা হইলো অনেক উপকৃত, 2 নম্বর হওয়াতে তো আরও উপকৃত, আর পদ্মা সেতু হলে তো আমাদের কোনো উপকারের কোনো শেষই নেই। সেতু ঘিরে ব্যবসা বড় করার পরিকল্পনা ক্ষুদ্র উদ্যোক্তাদের। শিল্পায়নের জন্য কদর বেড়েছে নদী তীরে জমির। গতি বাড়ানোর আশায় মংলা বন্দর। প্রস্তাবিত পায়রা গভীর সমুদ্র বন্দর নিয়েও রয়েছে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাই কর্মচাঞ্চল্য বাড়ানোর আশায় দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা। পদ্মা সেতু হওয়ার কথা শোনার সাথে সাথে আমাদের এই অঞ্চলে কিন্তু জায়গা জমির দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পদ্মা সেতু সংলগ্ন আমাদের শিবচর উপজেলায় এখনই অনেক জমির দাম বেড়ে গেছে। আমাদের অঞ্চলেও অনেক জমির দাম বেড়ে গেছে। দেখা যায় নারায়ণগঞ্জ এলাকার থেকে অনেক লোকজন, ঢাকার থেকে অনেক লোকজন আমাদের এখানে জমি ক্রয়ের জন্য তারা অনেক ব্রোকার পাঠায়। পদ্মা সেতু হলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর যাতায়াতের দূরত্ব কমবে 100 কিলোমিটার। ঘড়িতে সময় লাগবে 2 ঘন্টা কম। আর এই সেতু শুধু সংযোগই স্থাপন করবে না, এটি এশিয়ান হাইওয়েরও গুরুত্বপূর্ণ স্থাপনা। কেননা এর মাধ্যমে জাপানের টোকিও থেকে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত যোগাযোগ স্থাপনের আঞ্চলিক পরিকল্পনা রয়েছে সরকারের। যোগাযোগের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল এতদিন তা অনেকটা দূরীভূত হবে এবং এর ফলে যেটা হবে, সবসময় বলা হয় যে কোনো একটা মেগা ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো যে কোনো প্রকল্প বাস্তবায়িত হলে তা দেশের সার্বিক উন্নয়নে একটা ভূমিকা রাখে। যেমন ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে, টাইম কমে যাবে, পেরিশেবল যেসব আইটেম আসে ওই সব জায়গা থেকে সেগুলো মার্কেটিং লিঙ্কেজটা আরও এস্টাবলিশ হবে। অ্যাট দ্য সেম টাইম দুই পারেই দেখা যাবে যে আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি, মার্কেট এগুলো গড়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হবে। ফলে যেটা হবে যে ওই অঞ্চলের যে দারিদ্র্য প্রবণতা ছিল তা দরিদ্র লোকদের অবস্থার উন্নতি হওয়ার একটা যথেষ্ট সুযোগ তৈরি হবে। মূল নদী শাসনের কাজটা এটা এখন ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্টস তারা মোবিলাইজ করছে এবং এগুলো অন দ্য ওয়ে আসছে। 18 সালে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 1998 সালে বঙ্গবন্ধু সেতুতে গাড়ির চাকা চললে ঘুরে যায় উত্তরের মানুষের ভাগ্য। তার ঠিক 1.5 দশক পর দরিদ্রতম অঞ্চলের তালিকা থেকে নাম কাটায় বৃহত্তর রংপুর। এমন অভিজ্ঞতা আমাদের আশাবাদী করে।
তাই নদীর নাব্য সংকট, নৌ দুর্ঘটনা কিংবা ফেরিঘাটের জট, পদ্মা পারাপারের এমন সব অভিজ্ঞতা ভুলে গিয়ে দিন বদলের অপেক্ষায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19 জেলার মানুষ। আর সেই স্বপ্ন নিয়েই শুভ বিদায়।